আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেন করব যেটা সম্পূর্ণ অন্যরকম, মন কেড়ে নেওয়ার মতো। একটি পরিবার যারা বেঁচে থাকার তাগিদে চোখে একরাশ হতাশা, বুকে ভয় এবং মনের স্বপ্ন নিয়ে নিজের দেশ, নিজের সব কিছু ছেড়ে অন্য এক দেশে পাড়ি জমায়। কিন্তু অবৈধভাবে এই নতুন দেশে তাদের বেঁচে থাকার লড়াইটা কেমন হয় সেটি নিয়েই এই আজকের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিলম অফ মোহি। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2025-এ মুক্তি পাওয়া তামিল মুভি টুরিস্ট ফ্যামিলি, একটি অসাধারণ মাস্টারপিস। আমার গল্পটা দেখে মুভিটা দেখতে ভুলবেন না। তাহলে স্টোরি শুরু করা যাক। প্রথম সিনে আমরা দেখতে পাই 4 সদস্যের একটি পরিবার যারা বোটে করে শ্রীলঙ্কা থেকে লুকিয়ে ভারতে আসে। বাবা ধর্মদাস, মা বাসন্তী, বড় ছেলে নিন্দু এবং ছোট ছেলে কুনাল। হেঁটে আসার পথে ছোট ছেলে কুনাল জানায় যে সে ব্যাগ ফেলে এসেছে এবং সেটি আনতে আবার দৌড়ে যায়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের জিজ্ঞাসা করে তারা কে এবং এখানে কেন। ধর্মদাস ভয়ে স্বীকার করে যে তারা শ্রীলঙ্কা থেকে এসেছে। ঠিক তখনই কুনাল পেছন থেকে বলে যে তারা রাস্তা হারিয়ে এখানে এসেছে। তখন ধর্মদাস ছেলেকে বলে, এরকম যদি বলি তবে আমরা কেউই বাঁচব না, এখানে চলে আয়। তারপর পুলিশ আবার জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন? ধর্মদাস বলে যে তার শালা প্রকাশ তাদের এখানে আসতে বলেছে এবং সে তাদের থাকার ব্যবস্থা করে দেবে। তখন পুলিশ বলে, প্রকাশ কোথায়? তখন তারা প্রকাশকে সেখানে খুঁজতে থাকে এবং বোটের উপর গা ঢাকা দিয়ে শুয়ে থাকা অবস্থায় খুঁজে পায়। পরবর্তীতে পুলিশ তাদের গাড়িতে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়। তখন প্রকাশ ধর্মদাসকে বলে, যদি তুমি পুলিশকে মানাতে পারো তবে তোমাকে ছেড়ে দিতে পারে। তখন ধর্মদাস পুলিশকে বলে যে শ্রীলঙ্কায় আমাদের অবস্থা খুবই খারাপ, অনেক কর্জ হয়ে গেছে। আপনি তো জানেন সেখানে সব কিছুর দাম বেড়ে গিয়েছে। আপনি দয়া করে আমাকে বড় ভাই মনে করে ছেড়ে দিন। এটা বলে সে পুলিশের পায়ে ধরে। তখন তার বড় ছেলে নিন্দু রেগে বলে, তুমি এসব কী করছো বাবা? ধর্মদাস বলে, তোমাদের বাঁচানোর জন্যই আমি এসব করছি। তখন নিন্দু বলে, যদি আমাদের বাঁচানোরই থাকতো তবে তুমি আমাদের এখানে নিয়ে আসতে না। ধর্মদাস বলে, আমি না জেনে শুনে কোনো কাজ করছি না। নিতু বলে, তুমি যা ইচ্ছে করো, কিন্তু কারোর পা তুমি ধরবে না। পুলিশটি তখন বলে, কোনো ছেলেই চায় না তার বাবা কারোর পায়ে পড়ুক। তোমরা এইসব করে আমাদের ভিলেন বানিয়ে দাও, কত মার খেতে হবে তোমাদের। ছোট ছেলে কুনাল তখন ব্যাগ থেকে ছোট্ট একটি পোষা কুকুর বের করে এবং পুলিশকে বলে, এর নাম জেনি। বাবা আমাকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিলেন। এটি আমাদের পরিবারের সদস্য। আমি এটা আপনাকে দিলে আপনি তার খেয়াল রাখতে পারবেন তো? এইটার কোনো পয়সা আমাকে দিতে হবে না। পুলিশ বলে, তোমার পরিবারের সদস্যকে আমাকে কেন দিতে চাইছো? কুনাল বলে, আপনারা তো আমাদের আবার শ্রীলঙ্কায় পাঠিয়ে দিবেন, তাই না? আমরা সেখানে 3 বেলা ঠিকমতো খেতে পারি না। বাবা আমাদের নিজের খাবার থেকে খেতে দেন যাতে আমরা ক্ষুধা নিয়ে না ঘুমাই। কিন্তু জেনি ক্ষুধার্ত থাকলে আমরা তো আমাদের খাবার তাকে দিয়ে দিতে পারি না। কিন্তু আপনার সাথে থাকলে আপনি জেনিকে ভালো খাবার খাওয়াতে পারবেন। পুলিশ বলে, আমি এই অজানা কুকুরকে কেন খাওয়াবো বলে তুমি মনে করো? কুনাল বলে, আমার মামা যখন আপনার কাছে পানি চেয়েছেন তখন আপনি আমার মামাকে পানি দিয়েছেন। আমার মামা আপনার কাছে অজানা থাকা সত্ত্বেও, তাই আপনি অজানা কুকুরকেও অবশ্যই খাবার দিবেন। তখন তার মামা প্রকাশ বলে ওঠে, তুই একটা কুকুরের সঙ্গে আমাকে তুলনা করছিস? সেটা শুনে পুলিশ হাসতে থাকে এবং কুকুরটিকে কোলে নিয়ে আদর করে। এক পর্যায়ে পুলিশ কুনাল ও তাদের ইনোসেন্ট পরিবারের উপর খুশি হয় এবং ধর্মদাসকে বলে, আমি তোমাদের দেখিনি এবং তোমরাও আমাকে দেখোনি। এই বলে তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। তখন ধর্মদাস কুনালকে জিজ্ঞেস করে, এই কুকুরটি তুই কোথায় পেয়েছিস? কুনাল বলে, আমি ব্যাগ আনতে যখন গিয়েছিলাম তখন কুকুরটিকে পেয়ে যাই এবং ব্যাগে ভরে নিই। এখানে আমরা বুঝতে পারি কুনাল তার অসাধারণ বুদ্ধির দ্বারা পুলিশের সাথে ইমোশনাল গেম খেলে এবং পুলিশকে ইমপ্রেস করে। এখন ধর্মদাস প্রকাশকে জিজ্ঞেস করে, আমরা এখন কি করব? প্রকাশ বলে, পুরনো সব কিছু পিছনে ফেলে এখন নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করো। সেই মুহূর্তে তারা নতুন জীবনের আশায় পথে পা বাড়ায়। একটি গাড়ি ভাড়া করে তারা বাসস্থানের উদ্দেশ্যে রওনা হয়। পথে খাওয়া দাওয়া করে এবং একটি নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ময়লাগুলো ফেলে দেয়। পথে তারা অনেক হাসি খুশি থাকে। শহরে পৌঁছতে তাদের রাত হয়ে যায়। একটি জায়গায় ধর্মদাস দেখতে পায় একটি লোক রাস্তার ধারে পড়ে আছে। সে দৌড়ে যায় সাহায্য করার জন্য।
প্রকাশ বলে, হয়তো সে মদ খেয়ে এখানে উল্টে পড়ে আছে। ধর্মদাস বলে, যেভাবেই পড়ে থাকুক, আমাদের উচিত অ্যাম্বুলেন্স ডেকে সাহায্য করা। গাড়িতে বড় ছেলে নিন্দু বাবার এই অবস্থা দেখে মাকে বলে, অন্যের ব্যাপারে বাবা কেন পড়তে যাচ্ছে? বাসন্তী বলে, তুই তোর বাবাকে তো চিনিসই। নিতু বলে, হ্যাঁ, ওনার জন্যই তো আমরা এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছি। বাসন্তী ছেলেকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। আসলে পরিবারের সবাই খুশি থাকলেও নিন্দুর মন খারাপ ছিল। পরবর্তী সিনে তাদের গাড়ি একটি কলোনিতে এসে পৌঁছায়। সেখানে প্রকাশ তাদের জন্য আগে থেকে একটি বাড়ি ঠিক করে রাখে ভাড়া থাকার জন্য। এই কলোনিটির প্রতিটি মানুষ একজন আরেকজনের সাথে তেমন কথা বলে না, তাই এটি তাদের জন্য সেফ হবে। প্রকাশ তাদের জানায় যে বাড়ির মালিকের বউয়ের থেকে তার স্বামী একটু কড়া হতে পারে, তাই তারা যেন সতর্ক থাকে। ধর্মদাস তখন জিজ্ঞেস করে বাড়িওয়ালা কি কাজ করে। প্রকাশ বলে যে অনেক জিজ্ঞেস করা সত্ত্বেও সেটা বিভিন্ন ঝামেলার কারণে জানতে পারেনি। তারপর তারা বাড়িতে ঢোকার সময় একজন মহিলা ও তার স্বামীকে দেখতে পায়। মহিলাটি তাদের জিজ্ঞেস করে তারা এখানে নতুন নাকি। বাসন্তী বলে হ্যাঁ। তখন মহিলাটির স্বামী বিরক্ত মুখে মহিলাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে ঢোকার পর প্রকাশ বাসন্তীকে সাবধান করে সে যেন বাড়িওয়ালার সাথে কোনো কথা না বলে। বাড়িওয়ালার বউ তাদের কফি দেয় এবং তাদের মেয়ে ধনির সাথে পরিচয় করিয়ে দেয়। ধর্মদাস বাড়িওয়ালার বউকে জিজ্ঞেস করে তার স্বামী কী কাজ করে। ঠিক সেই মুহূর্তেই গাড়ির আওয়াজ হয় এবং বাড়ির মালিক চলে আসে। তারা দেখতে পায় বাড়িওয়ালা একজন ইন্সপেক্টর, যেটা প্রকাশ নিজেও জানতো না। তারা সবাই ভয় পেয়ে যায়। লোকটি এসে ধর্মদাসকে তার পরিচয় দেয়। ইন্সপেক্টর রাঘব বলে এবং ধর্মদাসও তার নাম বলে। সে ধর্মদাসের কথায় বুঝে ফেলে যে সে তামিল থেকে আসেনি। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। ইন্সপেক্টর ধর্মদাসকে বলে, তোমরা কেরালা থেকে এসেছ, তাই না? পুলিশের এই ভুল বুঝার ফলে তারা সবাই খুশি হয়ে যায় এবং বাড়ি ভাড়া ঠিক হয়ে যায়। প্রকাশ চলে যাওয়ার সময় তাদের বুঝিয়ে দিয়ে যায় তারা যেন সবাইকে বলে তারা কেরালা থেকে এখানে এসেছে এবং এখানের ভাষা শিখে না নেওয়া অবধি তারা যেন কারোর সাথে তেমন একটা কথা না বলে, এবং খুব শীঘ্রই তাদের জন্য ন্যাশনাল আইডি কার্ড নিয়ে প্রকাশ চলে আসবে। কিছু সময় পর সেই মহিলা বাসন্তীর সাথে দেখা করতে আসে এবং বলে তার স্বামী আশেপাশের মানুষের সাথে তেমন কথা বলা পছন্দ করে না, তারা যেন এতে কষ্ট না পায়। রাতে ধর্মদাস তার স্ত্রীকে বলে যে সে খুব তাড়াতাড়ি একটি চাকরির ব্যবস্থা করে নেবে। পরের দিন তারা তাদের নতুন সংসার সাজাতে শুরু করে। বিকেলে ধর্মদাস একটি বাড়ির সামনে গাড়ির ড্রাইভার লাগবে এমন পোস্টার দেখতে পেল। ধর্মদাস রাস্তায় প্রায়ই যাওয়ার সময় দেখতে পেত একটি ছেলে ড্রিঙ্কস করে লোকেদের বাড়ির সামনে বোতল ফেলে চলে যায় এবং লোকেরা সেটা নিয়ে ছেলেকে অনেক গালাগালি এবং মারধর করে, কিন্তু ছেলেটি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকতো, কোনো কিছু বলতো না। ওদিকে বাসন্তী দিন দিন ওই প্রতিবেশী মহিলার সাথে বন্ধুত্ব করে ফেলেছিল। পরবর্তী সিনে আমরা একজন অ্যারোগ্যান্ট পুলিশ অফিসারকে দেখতে পাই, যার কাছে একটি বম ব্লাস্টিংয়ের কল আসে। দ্রুত সেই জায়গায় যাওয়ার পর জানা যায় ডাস্টবিনে বম কেউ ফেলে গেছে। অফিসার তখন বলে যে সেখানের সিসিটিভি ফুটেজ কালেক্ট করার জন্য এবং সেই জায়গায় নতুন টুরিস্টদের লিস্ট দেওয়ার জন্য। তখন সেইখানে একজন পুলিশ কনস্টেবল পুলিশ রামেশকে কিছু দেখানোর জন্য নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে ধর্মদাসকে ডাস্টবিনে ময়লা ফেলতে দেখা যায়। সেটি দেখে রামেশকে সে বলে এটা হয়তো ধর্মদাস করেছে। রামেশ সেটা বিশ্বাস করতে না চাইলে কনস্টেবল বলে তাদের আমরা চিনি না, তাই এভাবে তাদেরকে ছেড়ে দেওয়া আমাদের উচিত হয়নি। ওইদিকে ধর্মদাস কুণালকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং প্রকাশকে বলে তাকে একটি ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে দিতে, যাতে সে ওই ড্রাইভারের চাকরিটা নিতে পারে। পরের দিন তারা ওই গাড়ির মালিকের বাড়িতে যায়। মালিক ধর্মদাসকে একটি শর্ত দেয় যে 7 দিন তাকে পরীক্ষামূলক গাড়ি চালাতে হবে। যদি তার চালানো মালিকের পছন্দ হয় তবেই সে তার চাকরি ফাইনাল করবে। প্রকাশ এতে অমত করা সত্ত্বেও ধর্মদাস রাজি হয়ে যায়, কারণ চাকরিটা তার পরিবারের জন্য খুবই প্রয়োজন। ওদিকে প্রতিবেশী মহিলাটি অসুস্থ থাকার কারণে বাসন্তী তার জন্য রান্না করে নিয়ে যায় এবং মহিলাটি স্বামীর সাথে দেখা হয়। ধীরে ধীরে লোকটি বাসন্তীর সাথে আলাপ শুরু করে। এক পর্যায়ে লোকটি বলে তারা দুজন ভালোবেসে বিয়ে করেছিল, পরিবারের কেউ তাদের মেনে না নেওয়ায় লোকটি তার স্ত্রীকে নিয়ে একা থাকতে পছন্দ করত, তাই সে কারোর সাথে মিশত না। ওদিকে ধর্মদাস দিন দিন তার মালিককে ইমপ্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এইভাবে তাদের দিন চলতে থাকলো।
প্রতিবেশীর সাথেও তাদের ভাব জমতে থাকলো। পাড়ার সেই মতখুর ছেলেটিকে একদিন ধর্মদাস প্রতিদিনের মতো মার খেতে দেখে জিজ্ঞেস করলো, তোমার বাসায় কি মা বাবা কেউ নেই? তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। ছেলেটি কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। ওইদিকে পুলিশ অফিসারটি একটি আসামিকে বেদরক পিটানোর ফলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেভাবে যদি ওই বমের কেসটা সলভ করতে পারে তাহলে হয়তো এই সমস্যা থেকে সে বেঁচে যেতে পারে। সে কনস্টেবলের কাছে ফুটেজ আর লিস্ট চায়। তখন একটি কনস্টেবল ধর্মদাসের ফ্যামিলির কথা বলতে চাইলে রমেশ তাকে ডেকে নিয়ে বাধা দেয়। তখন তারা জানায় যদি কোনোভাবে ধর্মদাসের ফ্যামিলি দোষী বের হয় তবে তারা রমেশের উপর ছেড়ে দেবে। রাতে নিন্দু ছাদে হাঁটতে গেলে একটি ছেলেকে চোর মনে করে বাড়ির সবাইকে ডাক দেয়। পরে দেখা যায় সেটি তাদের বাড়িওয়ালার মেয়ে ধোনির বয়ফ্রেন্ড এবং এতে ধোনি ও তাদের পরিবার লজ্জিত হয়। এই সিনটা অনেক ফানি ছিল। পরের দিন সকালে প্রতিবেশী মহিলাটি বাসন্তীর কাছে এসে বলল তার স্বামী সকালে ঘুম থেকে এখন পর্যন্ত উঠেনি, তার খুব ভয় হচ্ছে। সেটা শুনে ধর্মদাস ও বাসন্তী লোকটিকে ডাকতে গেল এবং মহিলাটি বাইরে অপেক্ষা করছিল। তারা দেখলো লোকটির কিছু হয়নি, সে আসলেই ঘুমিয়েছিল। লোকটি বুঝতে পারলো তার স্ত্রী তাকে এত বেলা অবধি ঘুমিয়ে থাকতে দেখে ভয় পেয়েছে, তাই সে বাইরে এসে স্ত্রীকে ডাকাডাকি শুরু করলো। কিন্তু একই তার স্ত্রী কোনো জবাব দিল না। কাছে এসে তারা বুঝলো মহিলাটি স্বামীর মৃত্যু ভয়ে স্ট্রোক করে মারা গেছে। সিনটা অনেক বেশি কষ্টের ছিল। মহিলাটির মৃতদেহ দেখতে কেউ না আসায় লোকটি ধর্মদাসকে বলল, আমি জানতাম কেউ আসবে না, কারণ তার বাবা পালিয়ে আসার কারণে আমাদেরকে বলেছিলেন যে আমাদের মৃত্যুর পর কেউ আমাদের দেখতে আসবে না, শুধু তিনি আসবেন। ধর্মদাস তখন ভাবল তারা কারোর সাথে মিশুক আর না মিশুক, মহিলাটির মৃত্যুর পর সবার উচিত তাকে দেখে যাও। তাই ধর্মদাস লোকের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। সবাই মহিলার মৃতদেহতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো। মহিলাটির বাবা এসে দেখলেন যে তার কথা সত্য হয়নি, তার মেয়ের মৃত্যুতে পুরো এলাকার মানুষ তাকে দেখতে এসেছে। মহিলাটির স্বামী ধর্মদাসকে জড়িয়ে ধরল, কারণ তার দ্বারাই এইসব সম্ভব হয়েছে। ওইদিকে থানায় একটি লোক আসে যে তার কুকুরের খোঁজ করছিল। রমেশ সেটা পাত্তা না দিলেও যখন লোকটি কুকুরের ছবি দেখায় তখনই রমেশের কুণালের দেখানো সে কুকুর জেনির কথা মনে পড়ল এবং লোকটিকে জিজ্ঞেস করার জানা গেল কুকুরটি একটি সমুদ্রের ধারে হারিয়েছিল। রমেশের আর বুঝতে বাকি রইল না যে কুণাল তাকে বোকা বানিয়েছে। রাতে খাবার টেবিলে বাসন্তী ধর্মদাসকে জিজ্ঞেস করলো 7 দিন তো শেষ, লোকটি কি তার চাকরিটা ফাইনাল করবে? ধর্মদাস জানালো যে তার বিশ্বাস আছে তাদের কষ্টের দিনটা শেষ হবে। ঠিক তখনই বাড়িতে থাকা কুণালের সেই কুড়িয়ে পাওয়া কুকুর জেনি ডাকতে শুরু করলো। রাতে নিন্দু ছাদে গেলে বাড়িওয়ালার মেয়ে ধোনির সাথে তার কথা হয়। সে ধোনিকে সরি বলে যে ওই দিন তার বয়ফ্রেন্ডকে চোর ভেবে ধরার জন্য। ধোনি তাকে জানায় তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। কথায় কথায় নিন্দু জানায় যে তারও একটি গার্লফ্রেন্ড আছে এবং সে শ্রীলঙ্কায় থাকে। ধোনিকে সে আরও বলে দেয় যে তারাও শ্রীলঙ্কা থেকে এসেছে। ধোনি তাকে কথা দেয় যে সে কাউকে সেটা বলবে না। পরের দিন ধর্মদাস তার গাড়ির মালিকের কাছে চাকরির জন্য গেলে তিনি তাকে না করে দেন। ধর্মদাস জিজ্ঞেস করে যে তার 7 দিনের মধ্যে কোনো ভুল হয়েছে কিনা। তিনি কোনো উত্তর না দিয়ে তাকে চলে যেতে বলেন। বিকেলে ধোনি বাসন্তীর কাছে থাকতে আসে। সেই রাতে চাকরি না হওয়ার দুঃখে ধর্মদাস বাড়িতে ড্রিঙ্কস করে আসে। এটা নিয়ে বাসন্তী ও নিন্দু জিজ্ঞাসাবাদ করায় ধর্মদাস রাগ করে খাবারের থালা ফেলে দেয়। নিন্দু তখন তার বাবাকে বলে যে তুমি আমাদের কথা ভাবো না। ধর্মদাস বলে আমি জানি এখানে আসায় ওই মেয়েটা তোর থেকে আলাদা হয়ে যাওয়ায় তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু তোদের ভালোর জন্যই আমি এটা করেছি। তুই চিন্তা করিস না, আমি তোদের বিয়ে দেব। নিন্দু বলে সেটি আর সম্ভব নয়, কারণ আজ সকালে মেয়েটির বিয়ে হয়ে গেছে এবং সে জানালো যে শুধু মেয়েটির কারণে বাবার উপর রাগ করেনি। তার এখানে আসায় কোনো চাকরি হচ্ছে না, পড়াশোনার ডিগ্রি কাজে লাগছে না। সে চায় নিজে কিছু একটা করে তার বাবা এবং মাকে সুখে রাখতে, তাই সে অনেক কষ্টে আছে। প্রতিদিন তার বাবাকে অন্যের গাড়ি পরিষ্কার করা ও চালানো দেখতে তার ভালো লাগে না। এখানে আমরা নিন্দুর তার বাবার প্রতি ভালোবাসা দেখতে পাই। রাতে খাবার টেবিলে নিন্দু তাদের একটি ভিডিও দেখায় যেখানে তার প্রেমিকা আনন্দে নাচতে নাচতে বিয়ে করছিল। সে তার ভুল বুঝতে পারে যে মেয়েটা তাকে কখনোই ভালোবাসেনি। তখন সে ইমোশনাল হয়ে যায়। কুণাল সেই সময় ভাইকে বিনোদন দিতে তার সামনে এসে নাচতে থাকে এবং একে একে সবাই তারা তার সাথে নাচতে থাকে। এটি মুভির একটি ফেমাস সিন। ওদিকে রোগীর অবস্থা দিন দিন খারাপ হয়, ইন্সপেক্টরের চাকরি হুমকির মুখে পড়ে।
রামেশ এসে তাকে ধর্মদাসের পরিবারের কথা বলে দেয়। অফিসার তখন রামেশকে শাসায় এবং বলে যে যেভাবেই হোক ওই পরিবারটিকে খুঁজে দেওয়ার জন্য। পরদিন সকালে ধর্মদাস আবার গাড়ির মালিকের কাছে যায় এবং বলে সে পরিবারের জন্য শ্রীলঙ্কা থেকে চলে এসেছে। সেখানের অবস্থা খুবই খারাপ। মালিক তার সত্যবাদিতায় খুশি হয় এবং তাকে চাকরিটা দিয়ে দেয়। আসলে মালিক জানতো যে ধর্মদাস কেরালা থেকে আসেনি, তাই সে অপেক্ষা করছিল কবে সে সত্যিটা স্বীকার করে, এবং সে খুশি হয়ে ধর্মদাসকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেয়। এরপর থেকে ধর্মদাসের দিন খুশিতে ভরে ওঠে। পাড়ার সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে এবং তার জন্য পাড়ার সবাই একে অন্যের সাথে মিশতে শুরু করে। ধর্মদাস সবাইকে তার সত্যিটা বলে দেয় এবং তারা ধর্মদাসের পরিবারের ভালো ব্যবহারের জন্য আপন করে নেয়। ধর্মদাস তার পরিবারের সবার মুখে হাসি ফোটায়। মহল্লায় বিভিন্ন অনুষ্ঠান হতে থাকে এবং তারাও সেখানে অংশ নেয়। নিন্দু এবং ধনীর মধ্যেও বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে। ওদিকে পুলিশ ধর্মদাসের ভাড়া করা সেই গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করে এবং সেদিন সে ধর্মদাসের পরিবারকে কোথায় পৌঁছে দিয়েছিল তার খোঁজ খবর নেয়। পরের দিন দেখা যায় প্রতিবেশী মহিলাটির শোকসভায় পাড়ার সেই নেশাখোর ছেলেটি আসে এবং সবার আপত্তি থাকা সত্ত্বেও সে স্টেজে ওঠে কিছু বলার জন্য এবং সে তার নেশার পেছনের কারণ বলতে শুরু করে। তার পরিবারে তার মা ছাড়া আর কেউ ছিল না, কিন্তু তার মা মারা যাওয়ার পর 2 বছর যাবৎ সে এভাবেই নেশা করে জীবন কাটাতে শুরু করে। এই পাড়ার কেউ কখনো তার কোনো খোঁজ খবর নেয়নি। সে অনেক দিন মারা যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কেউ তাকে কখনো বাঁচাতে আসেনি। হঠাৎ সে একদিন একটি লোককে দেখতে পায় যে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাঁচানোর জন্য এগিয়ে আসে। তাকে একদিন এটাও জিজ্ঞেস করে যে তার মা বাবা আছে কিনা এবং তার সমস্যার কথা শুনতে চায়। সে আরও বলে ধর্মদাসের কারণেই আজ তার এই পরিবর্তন এবং ধর্মদাসের কারণেই আজকে এই পাড়ায় মানুষ মিলেমিশে থাকা শুরু করেছে। ছেলেটি এখন তার জীবন বদলে নেবে এবং বিদেশে চলে যাবে। সে বলে পাড়ার কেউ আর আমার কারণে বিরক্ত হবেন না। এই বলে সে স্টেজ থেকে নামে এবং সবাই তাকে জড়িয়ে ধরে। পরের দিন প্রকাশ আসে এবং বাসন্তীকে জিজ্ঞেস করে তারা পাড়ায় মানুষের সাথে কথা বলে কিনা। বাসন্তী তখন মিথ্যে বলে যে তারা কারোর সাথে মিশে না। ঠিক তখনই তাদের বাড়িতে পাড়ার কিছু মহিলা আসে যাদের বাসন্তী তরকারি দিয়েছিল এবং তারা সেটির প্রশংসা করতেই বাসন্তীর কাছে আসে। প্রকাশের বুঝতে বাকি রইল না তারা তার কথার ঠিক উল্টোটাই করেছে। সে তাদের জানায় যে তারা ভুল করছে, এখানের মানুষ ভালো দিনে সঙ্গ দিলেও খারাপ দিনে সঙ্গ দিবে না। এই বলে সে চলে যায়। ওইদিকে ওই পুলিশ অফিসার ড্রাইভারের কাছ থেকে খবর নিয়ে ধর্মদাসের এলাকার সেই থানায় আসে এবং সেখানে কর্মরত ধর্মদাসের বাড়ির মালিক সেই পুলিশকে জিজ্ঞাসা করে শ্রীলঙ্কা থেকে কোনো পরিবার এই এলাকায় এসেছে কিনা। পুলিশটি জিজ্ঞেস করে কিসের জন্য। অফিসার জানায় তারা এখানে এসে একটি ক্রাইম করেছে। পুলিশটি জবাব না দিলে অফিসার তার ফুল ফোর্স নিয়ে তাদের এলাকায় যায়। এলাকার সবাই তাদের দেখে ভয় পেয়ে যায়। তারা অ্যানাউন্স করে যে তারা একটি পরিবারের খোঁজ করছে যারা শ্রীলঙ্কা থেকে এখানে এসেছে এবং সেই পরিবার রামেশ্বরের বম ব্লাস্টিংয়ে জড়িত। ভালোই ভালোই তাদেরকে সারেন্ডার করতে বলে অথবা পাড়ার সেই মানুষদেরকে বলে যে তারা যেন ওই পরিবারটিকে তাদের হাতে তুলে দেয়। ধর্মদাস এটা শুনে তার পরিবারকে বলে যে চলো আমরা সারেন্ডার করে ফেলি। নিন্দু তখন তার বাবাকে বলে আমরা তো এই অপরাধ করিনি, তাহলে কেন সারেন্ডার করে ফাঁসবো? তার থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আসতে চাইলে বাড়িতে আসুক। পুলিশ ওদিকে একে একে সবার বাড়িতে যায় এবং তাদের ফ্যামিলির মানুষের সাথে কথা বলে এবং রামেশকে সাথে রাখে আইডেন্টিফাই করার জন্য। একে একে সব বাড়ি খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে ধর্মদাসের বাড়িতে ঢুকে। ধর্মদাস দরজা খুললে পুলিশ ভেতরে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং ডকুমেন্টস দেখতে চায়। ধর্মদাস প্রকাশের দেওয়া সেই ডকুমেন্টসগুলো দেখায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে রমেশকে ডাক দেয়। রমেশ এসে ধর্মদাসের পরিবারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এবং বলে না স্যার, এই পরিবারটিও নয়। তখন অফিসারটি অনেক রেগে যায় এবং রমেশকে বলে এটি এলাকার শেষ বাড়ি, তুই সত্যি করে বল কোন পরিবার, এবং রমেশকে রিকোয়েস্ট করে যে এই কেস সলভ করতে না পারলে তার চাকরি যাবে। তখনই অফিসারের কাছে খবর আসে সেই রোগী আসামিটি মারা গিয়েছে এবং অফিসারকে অ্যারেস্ট করার আদেশ দেওয়া হয়েছে। অফিসারটি তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে রমেশের উপর ধর্মদাসের ফ্যামিলি অবাক হয়। ধর্মদাস তখন রমেশের পেছন পেছন গিয়ে জিজ্ঞাসা করে আপনি কেন আমাদের বাঁচিয়েছেন?
রমেশ বলে এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের ধরিয়ে দেওয়ারই প্ল্যান ছিল, কিন্তু মনের মধ্যে প্রশ্ন ছিল তোমরা আসলেই ভালো নাকি খারাপ। কিন্তু এখানে এসেই আমি আমার সব প্রশ্নের জবাব পেয়ে গেছি। ধর্মদাস বলে কিভাবে? রমেশ বলে আমরা এলাকায় যতটা বাড়িতেই গিয়েছি সবার মুখেই শ্রীলঙ্কান ভাষা ছিল। তারা ইচ্ছাকৃত সবাই তোমাদের মতো কথা বলা শুরু করে। তখনই বুঝতে পারি তারা সবাই মিলে তোমাদের পরিবারকে বাঁচাতে চাইছে, যাতে আমরা আসল শ্রীলঙ্কান ফ্যামিলিকে চিনতে না পারি। এটা শুধু সম্ভব হয়েছে তোমার পরিবারের জন্য। কোনো স্বার্থ ছাড়াই পুরো এলাকা তোমাদের বাঁচাতে এগিয়ে এসেছে। তোমরা সব সময় হাসি খুশি থাকো, এটা বলে রমেশ চলে যায়। আসলে রমেশ বুঝতে পেরেছিল ধর্মদাসের পরিবার এমন একটা ক্রাইম কখনোই করতে পারে না। ধর্মদাস পিছন ফিরে দেখে পুরো মহল্লার ফ্যামিলি তার পেছনে দাঁড়িয়ে আছে। আসলে মানুষের মন ও উদারতার ফলে যে কোনো কিছু জয় করা সম্ভব। আসলে এটাই হচ্ছে সবার পাশে থাকার ফল। জীবনে যত ভালো কাজ করবেন সেটি আপনার জন্য ঠিক দ্বিগুণ হয়ে ফেরত আসবে। এই মুভিটি আমাদের হাতে হাত রেখে একসাথে বাঁচতে শেখায়। বুঝিয়ে দিয়েছে আমরা কারোর বিপদে পাশে দাঁড়ালে স্রষ্টা আমাদের বিপদে অবশ্যই সহায় হবেন। ধর্মদাস ও তার পরিবার এই দেশে শরণার্থী হয়ে আসলেও তাদের ব্যবহার ও অন্যের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা থাকার কারণে তারা সহজেই এই মানুষগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। এখন তাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না। এক্সপ্লেনেশন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের পছন্দের মুভি এক্সপ্লেনেশন করার জন্য অবশ্যই কমেন্ট করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সিনেমাকে ভালোবাসো।